প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জনাব আশরাফ কায়সার। আপনাকে স্বাগত। ধন্যবাদ। বিনিয়োগ নিয়ে বিরাট একটা সভা হয়েছে এবং সেখানে 17টি রাজনৈতিক দল অংশ নিয়েছে, কিন্তু অংশ নেয়নি বিএনপি। স্বাভাবিক কারণে সেটি আলোচনায় আসবে। বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল এবং রাজনৈতিক স্টেক হোল্ডার হিসাবে নাম্বার 1। এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, যারা বিডা বলছিলাম, অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, যিনি আশিক চৌধুরী নামেই এখন সবার কাছে পরিচিত। বৈঠকে 19টি রাজনৈতিক দলকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে। সবাই গিয়েছিল, শুধু বিএনপি যায় নাই। এবং আন্দালি প্রার্থীর যে বিজেপি আছে, বাংলাদেশ জাতীয় পার্টি, তিনি অংশ নেন নাই। কি বলবেন আপনি? প্রথম কথা, উদ্যোগটিকে আমি সাধুবাদ জানাই, কেননা অন্তর্বর্তী সরকার বিনিয়োগ নিয়ে অনেক কথা বলছে। আপনি জানেন ঢাকায় একটি সামিটও হয়েছে এবং আশিক চৌধুরীকে আমরা দেখছি যে বিনিয়োগ আনার ক্ষেত্রে যথেষ্ট তৎপরতা দেখাচ্ছেন। তবে আপনার একটা জিনিস মনে রাখতে হবে যে নির্বাচিত সরকার ছাড়া সঠিক অর্থে বিনিয়োগ আসবে না। এবং এটি আমরা দেশীয় বিনিয়োগকারী বলি, বিদেশি বিনিয়োগকারী বলি, সবার একই কথা। কেননা সবাই চায় নীতির ধারাবাহিকতা। এখন এই সরকার কিছু নীতি নিল, আপনি দেখেছেন যে বন্দর, পোর্ট এবং অন্যান্য লজিস্টিক্সের ক্ষেত্রে সরকার অনেক তৎপর, কিন্তু নির্বাচিত সরকার সেই ধারা অব্যাহত রাখবে কিনা এই গ্যারান্টি বিনিয়োগকারীরা চায়। দ্বিতীয় চায় নীতির কন্টিনিউয়েশন। আপনি এনবিআর ভেঙে দুটি ভাগ করলেন, এটিকে আগামী সরকার রাখবে কিনা। ট্যাক্সেশন খুব বড় ব্যাপার, যেহেতু কমপ্লায়েন্ট বিজনেসে ব্যবসায়ীরা সেটা ভাবেন। অতীতের যে খারাপ উদাহরণগুলো আছে এগুলো ভুলে গেলে আপনাকে ট্যাক্সেশনের জন্য 10 থেকে 12 বছরের কন্টিনিউয়েশন ছাড়া এইখানে বিদেশি বিনিয়োগ তো দূরের কথা, লোকাল বিনিয়োগকারীরা বিনিয়োগ করবেন না। কাজেই রাজনৈতিক দলগুলোকে অনবোর্ড করা বিডার একটা বড় কর্তব্য। তবে আমার কাছে খটকা লেগেছে বিএনপি কেন যায়নি। এটি বিএনপি ভালো বলতে পারবে, বিডাও বলতে পারে। বিএনপির যা থাকলে ভালো হতো, কেননা আমরা যে কোনো দিন যে কোনো উপায়ে নির্বাচন হোক না কেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে বিএনপি সরকার গঠন করবে এবং ওই সরকারটি যেন আজকের নীতি আদর্শের ক্ষেত্রে আপনার রেসপেক্টফুল হয় এবং সেটিকে কন্টিনিউ করে। আরও একটা জিনিস, আপনার রাজনৈতিক দলগুলোর ঐক্যের সাথে আপনি যত বিডাকে দেখতে পাবেন তত কনফিডেন্সটা বাড়বে। কাজেই কেননা এই অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক দল বা সামাজিক গোষ্ঠীর সাপোর্টেড না ডিরেক্টলি। কাজেই এটি আমার মনে হয় বিডা যদি আলাদা করেও বিএনপির সাথে বসে সেটিও একটা ভালো। এটা কিন্তু এই কারণে ডেকেছিল, যেটা আপনি বলছিলেন, যে রাজনৈতিক দলগুলো তাদের পলিসির সঙ্গে বা তাদের নীতির সঙ্গে বা তাদের উদ্যোগের সঙ্গে সমর্থক, এটা প্রমাণ করার জন্য চেষ্টা করেছিল। কিন্তু বিএনপি না যাওয়ার কারণে কিন্তু গোটা বিষয়টি আংশিক হয়ে গেছে। আরেকটা অ্যাঙ্গেল শুধু বলি যে আমাদের রাজনৈতিক দলগুলো অনেক রেটরিক্স বলে, মাঠের রাজনীতির কথা বলে, কিন্তু তাদেরকে এখন বিনিয়োগ নিয়ে কথা বলতে হবে, তাদেরকে অর্থনীতি নিয়ে কথা বলতে হবে, তাদেরকে কর্মসংস্থান নিয়ে কথা বলতে হবে, নারী স্বাধীনতা নিয়ে বক্তব্য দিতে হবে এবং রাষ্ট্রে ধর্মের অবস্থান কি হবে সেটি নিয়ে পরিষ্কার বক্তব্য দিতে হবে। না হলে মানুষ কিন্তু এই অস্থিরতাকে ভালো চোখে দেখছে না এবং মানুষ কিন্তু অনেকেই ভীত এবং তারা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে অ্যাসুরেন্স চাচ্ছে যে তারা সরকার গঠন করলে বাংলাদেশে স্থিতি আসবে এবং বাংলাদেশ প্রগতির পথে এগিয়ে যাবে। এই দায়িত্ব তাদেরও রয়েছে। এখন বিডা একটি প্রতিষ্ঠান, তার একটা প্রধান এখন রয়েছেন। আগামীতে বিডাকে কিন্তু শক্তিশালী করা রাজনৈতিক দলগুলোর কমিটমেন্ট হতে হবে। এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। উনি পরবর্তী সময় মিডিয়াতে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং উনি খুব কড়া ভাষায় কথা বলেছেন। উনি বলেছেন যে আসলে নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা না হলে আসলে বিনিয়োগ আসবে না। উনি আরেকটি কথা বলেছেন, সেটি হলো যে এর মাধ্যমে বিনিয়োগের নামে এক ধরনের সার্কাস চলছে। আমি আন্তরিকভাবে চাই এই সরকারটি যেন বিগত সরকারের মতো নাম্বারের সংখ্যাতত্ত্বের ফাঁদে আমাদেরকে না ফেলে। দেখুন, বিনিয়োগ আনা কঠিন এবং আপনার অন্তত 23 থেকে 24টি দপ্তর কিংবা মন্ত্রণালয়ের সহযোগিতা ছাড়া একটি ডলারও আপনার দেশে আসবে না। বিডা তো সুসজ্জিত হতে পারে, তার একজন তরুণ নির্বাহী চেয়ারম্যানও হতে পারেন। আমির খসরু মাহমুদ যেটি বলেছেন
সেটি হচ্ছে যে সরকারের ভেতরেও কিন্তু আপনার অভ্যন্তরীণ যোগাযোগটি প্রকৃষ্ট হতে হবে। এরপরে আপনি যখন দেশে কাউকে আনলেন, সে যদি এই ভোগান্তির ভেতর দিয়ে যায়, তারপরে 4টি বা 5টি বড় মন্ত্রণালয়ের মধ্যে যদি তাকে শাটল ট্রেনের মতো চলতে হয়, এই দেশে বিনিয়োগ না করে উনি কিন্তু থাইল্যান্ড, ভিয়েতনাম, সিঙ্গাপুর যে কোনো জায়গায় চলে যাবেন। কাজেই এই আমির খসরুর এই বক্তব্যের সাথে আমি পুরোপুরি একমত। সরকারটিকে কথা কম বলে কাজে মনোযোগ দিতে হবে এবং সলিড উদাহরণ দিতে হবে যে আমরা সমন্বয়ের জায়গাটি স্ট্রং করেছি। কিন্তু বিএনপি তো সমালোচনার মুখে পড়ছে। কেউ কেউ বলছেন যে বিএনপি নির্বাচন বিনিয়োগ নিয়ে আসলে ভাবছে না এবং বিনিয়োগ আসুক বা ক্ষেত্র তৈরি হোক এটা বিএনপি চাচ্ছে না। কি বলবেন? আমি এই সমালোচনার কিছুটা মনে করি ঠিক, এবং বিএনপিকে আমরা খুব বেশি দেখতে পাচ্ছি নির্বাচন নিয়ে চাপ দেওয়ার ক্ষেত্রে, কিন্তু রাষ্ট্রীয় সংস্কারের ক্ষেত্রেও বিএনপিকে একটু নিমরাজি মনে হচ্ছে, যেটি অনেকেই ভালো চোখে দেখছেন না। আর অর্থনীতি কিংবা বিনিয়োগের মতো জায়গাগুলোতে রাজনৈতিক দলগুলোকে, বিশেষ করে বিএনপির মতো বড় দলকে আরও সুস্পষ্ট অবস্থানে আসতে হবে। দেখুন, আমরা কথায় কথায় ছায়া সরকারের কথা বলি, ব্রিটিশ পার্লামেন্টারি ডেমোক্রেসির কথা বলি, ওখানে তো দিনের পর দিন অপোজিশন বিকল্প বাজেট দেয়, বিকল্প বিনিয়োগ প্রস্তাবনা দেয়, বিকল্প কর্মসংস্থানের ধারণা পত্র তৈরি করে। এই রাজনীতিতে আমাদের ফিরতে হবে। আমাদের 16 বছরের অপশাসন আমাদেরকে অনেকখানি পিছিয়ে দিয়েছে। আজকে যদি বিএনপি বিনিয়োগ নিয়ে কথা বলে, অর্থনীতি নিয়ে কথা বলে, কর্মসংস্থান নিয়ে কথা বলে, আমি নিশ্চিতভাবে বলতে পারি অনেক মানুষ ভাবতে শুরু করবে বিএনপি রাষ্ট্র চালানোর জন্য নিজেকে প্রস্তুত করছে। 16 বছর কিন্তু ভোট যেরকম আপনারা বা আমি দিতে পারিনি, সেরকম রাজনৈতিক দলগুলোও কিন্তু গভর্নেন্সের পার্ট হতে পারেনি। কাজেই বিএনপিকে এই সুযোগটি নিতে হবে, আগ বাড়িয়ে নিতে হবে, এবং কখনো কখনো বর্তমান সরকারের বিডা বলি, পরিবেশ মন্ত্রণালয় বলি, শিল্প মন্ত্রণালয় বলি, তাদের সাথে কাজ করার জন্য আহ্বান জানাতে হবে। এটি কিন্তু নতুন রাজনীতি। কিন্তু আমরা লক্ষ্য করছি সেটি হলো রাজনীতিবিদরা, সরকার, যে কোনো সরকার, শুধু অন্তর্বর্তীকালীন সরকার না, তারা আমাদের দেশে বিরোধিতা করে কিন্তু বিকল্প প্রস্তাব দেয় না। তরুণরা কিন্তু এটা ভালোভাবে নিচ্ছে না। একদমই নিচ্ছে না। দেখুন, জুলাই আগস্টে আমরা যে বিকল্পের কথা বলেছি, সেই বিকল্প কিন্তু হাসিনার বিকল্প, সেই বিকল্প আওয়ামী লীগের অপশাসনের বিকল্প, জবাবদিহিতার হীনতা থেকে জবাবদিহিতার বিকল্প। কিন্তু সেই বিকল্প তো রাজনীতিরও বিকল্প। আমরা কিন্তু পুরনো রাজনীতিতে, যেখানে আপনার জবাবদিহিতা নাই, যেখানে আপনার সুস্পষ্ট রূপরেখা নাই, সেই রাজনীতি কিন্তু জনগণ পরিত্যাগ করেছে। সেই রাজনীতি কিন্তু ছাত্র, তরুণ, শ্রমিকরা আপনার বলেছে যে আমরা নতুন রাজনীতি চাই। বিএনপিকে নতুন সুরটি ধরতে হবে। এটি কিন্তু কষ্টের, কারণ আপনি দীর্ঘদিন একই সুরে চলেছেন, এবং বলা হয় পৃথিবীতে কেউ নাকি পরিবর্তনকে ভালোভাবে নেয় না, কারণ তার তো আনকমফোর্টেবল হয় সিচুয়েশনটা। কিন্তু বিএনপিতে আমার ধারণা অনেক মেধাবী মানুষ আছেন, তবে তরুণদেরকে বিএনপির রাজনীতির সাথে যুক্ত করতে হবে, বিশেষ করে প্রাইভেট সেক্টর থেকে, স্টার্ট আপ কমিউনিটি থেকে। আপনি জানেন যে অর্থনীতি এবং বিনিয়োগের বিষয়টি কিন্তু একক রাষ্ট্রীয় বিষয় না। আজকে পৃথিবীতে আরও 10টি জায়গা আমাদের চেয়েও কম্পিটিটিভ জায়গায় আছেন। কাজেই কেন আপনার দেশে বিনিয়োগ আসবে? কিভাবে আপনি অর্থনীতি পরিচালনা করবেন? আপনি কি করে আঞ্চলিক সমঝোতা করবেন? কি করে আসিয়ানের সদস্য হবেন? এই সমস্ত কথাবার্তা যদি বিএনপি না বলে, তাহলে কিন্তু আমরা বিএনপির মধ্যে যে দূরদর্শিতা দেখতে চাই রাষ্ট্র পরিচালনার, গ্লোবালাইজেশনটা একদম বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। আপনি মোটেই একা না। আপনি আঞ্চলিকভাবে যুক্ত, আপনি গ্লোবালি কানেক্টেড। আপনার এখানে আজকে একটি ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলতে হলে সাস্টেনেবিলিটি নিয়ে বলতে হবে, এবং আপনার এথিক্যাল স্ট্যান্ডার্ড নিয়ে বলতে হবে, কমপ্লায়েন্স নিয়ে বলতে হবে, শ্রমিকের অধিকার নিয়ে বলতে হবে। সব কিছু কিন্তু একে অন্যের সাথে গাঁথা। আমাদের সেই দিনগুলো চলে গেছে যখন আমরা বেপরোয়া অনেক মন্তব্য করতে পারতাম, অদায়িত্বশীল হতে পারতাম। কাজেই বিএনপি যদি মানে ছায়া সরকারের মতো ভূমিকা পালন করে, তাতে বিএনপির সুবিধা হচ্ছে যে আপনি এক ধাপ এগিয়ে থাকবেন। নির্বাচনটি হলে যখন আপনার ক্ষমতায় আসার পরিস্থিতি তৈরি হবে, তখন আপনি ঘর গোছানোর অবস্থায় থাকবেন, হোমওয়ার্ক করার অবস্থায় থাকবেন। মানুষ অনেক বেশি আশ্বস্ত হবে যে এই দলটিকে আমরা ভরসা করতে পারি আমাদের এগিয়ে নেওয়ার সঙ্গী হিসাবে। বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী একটা কথা বলেছেন, বিনিয়োগ, কর্মসংস্থান রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে। আসলে এটা জাতীয় স্বার্থ, রাজনৈতিক না। একদম ঠিক। দেখুন, আমরা একটা কথা বলছি যে আমাদের সব কিছু বাংলাদেশপন্থী হতে হবে। রাজনীতি বারবার বলেন। আমি বলি, রাজনীতি বাংলাদেশপন্থী হতে হবে, অর্থনীতি বাংলাদেশপন্থী হতে হবে, আমাদের বৈদেশিক নীতি বাংলাদেশপন্থী হতে হবে। কাজেই ওই রাজনীতি কিন্তু আপনি আর করতে পারবেন না যেটি বাংলাদেশের পক্ষের রাজনীতি না। কাজেই কর্মসংস্থান এবং বিনিয়োগে আপনাকে বাংলাদেশের স্বার্থকে সামনে এগিয়ে নিতে হবে। দেখুন, অতীতে আমরা ভারতের ভূমিকা দেখতে পেয়েছি আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে, ট্রান্সশিপমেন্টে, ট্রানজিটে, এবং তাতে করে বাংলাদেশের স্বার্থ বিঘ্নিত হয়েছে।
এবং সরকারটিকে আমরা দেখেছি বাংলাদেশের স্বার্থ বিকিয়ে তার আপনার ম্যান্ডেট আদায় করেছেন, যে ইলেকশনগুলো খারাপ হয়েছে সেই ইলেকশনগুলোতে। এখন কিন্তু সেই চিন্তা নাই। কাজে আপনি বাংলাদেশপন্থী একটি রাজনীতির আউটলাইন করেন এবং সেই রাজনীতিতে বিনিয়োগ বা কর্মসংস্থানের মতো জায়গাগুলো রাজনীতির ঊর্ধ্বে রাখেন। আপনি নিশ্চয়ই শুরু থেকে লক্ষ্য করেছেন, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস নিজে একজন অর্থনীতিবিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সেখানে কিন্তু মানে অর্থনৈতিক বিষয়টা নিয়ে সামনে এনেছেন। উনি বলেছেন, বিশেষ করে বন্দর নিয়ে কথা বলেছেন। উনি বলেছেন যে চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। দেখুন, এখন রাজনীতির নতুন চেহারাটি হচ্ছে অর্থনীতি। আমরা বলে থাকি যে ইকোনমি ইজ দ্য নিউ পলিটিক্স। কাজেই আপনি যত অর্থনীতি নিয়ে কথা বলবেন তত আপনি রাজনীতিতে সমৃদ্ধ বলে আপনাকে ধারণা করা হবে। না হলে আপনি মেঠো রাজনীতিবিদ হয়ে থাকবেন, রেটোরিক্স বলবেন, ইররেলেভেন্ট কথা বলবেন, তথ্যভিত্তিক হবেন না। সেই রাজনীতি বাংলাদেশ 2025 সাল কিংবা আগামীতে আর গ্রহণ করবে না। প্রফেসর ইউনূস দীর্ঘদিন আমাদের অবকাঠামো নিয়ে কথা বলেছেন, অর্থনীতি নিয়ে, কর্মসংস্থান নিয়ে, এমনকি ব্যবসায়িক প্রবৃদ্ধি নিয়ে কথা বলেছেন। তার সামাজিক ব্যবসার যে মডেল, তাতে করে কিন্তু বিশ্বের প্রায় কয়েকশো অর্থনীতির কোম্পানি তারা কিন্তু আগ্রহ দেখিয়েছে যে তার সাথে জয়েন্ট ভেঞ্চার করবে। আমরা যদি আজকে গ্রামীণ ইউনিক্লোকে দেখি, আমরা যদি গ্রামীণ ড্যাননকে দেখি, এইভাবে হয়েছেন। উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে গিয়ে চট্টগ্রামের বন্দরের যে অবকাঠামোর উন্নতি, এবং সরকার খুব গভীরভাবে চাচ্ছে যে 3 থেকে 4 গুণ ক্যাপাসিটি কী করে বাড়ানো যায়। দেখুন, আমরা সাভারে বা নারায়ণগঞ্জে বা নরসিংদীতে ফ্যাক্টরি করলাম, কিন্তু এই মাল পরিবহন হবে কি করে? আপনি দেখেছেন ভারত কি করে অসহযোগিতা করছে ট্রান্সশিপমেন্টের ক্ষেত্রে। কাজেই বন্দরটি শুধু আমাদের জন্য না, আমাদের 3 থেকে 4 গুণ প্রবৃদ্ধি হলে যেন বন্দরটি যুগোপযোগী হয়। নেপাল ভুটান যেন এই বন্দরটি ব্যবহার করতে পারেন, এবং 7 সিস্টার ভারতের যেই অংশ ল্যান্ডলক, তারাও যেন এই বন্দরটি ব্যবহার করতে পারেন। আপনি জানেন আমরা একটা লজিস্টিক হাব হতে চাই বাংলাদেশ, সেটা বিমানবন্দরের ক্ষেত্রে, সেটা সামুদ্রিক বন্দরের ক্ষেত্রে। কাজে ওটি হতে পারলে কিন্তু আপনি সিঙ্গাপুরের স্বপ্ন পূরণ করতে পারবেন, আপনি কিন্তু ভিয়েতনামের স্বপ্ন পূরণ করতে পারবেন। আমার মনে হয় যে এই প্রফেসর ইউনূসের আজকের সমাবর্তনের বক্তৃতায় এটি একটি অত্যন্ত উল্লেখযোগ্য। উনি তো আরেকটা কথা স্পষ্ট করে বলেছেন যে এই বন্দরকে বাদ দিয়ে দেশের অর্থনীতিকে নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করানোর সুযোগ নেই। দেখুন, অনেক সময় সমাবর্তনে আমরা দেখি যে তরুণদের চোখ চিকচিক করে এরকম কথা বলা, ক্যারিয়ার নিয়ে কথা বলা, তাকে প্রশ্ন করতে বলা, কিন্তু অর্থনীতির সামগ্রিক চিত্রটা তুলে ধরা। দেখুন, বন্দরের অনেক বাস্তব পরিস্থিতি আছে। আপনি যদি একজন রপ্তানিকারকের সাথে কথা বলেন, আপনি জানবেন কতদিন আপনার কন্টেনার পড়ে থাকে এবং কি করে আপনার বন্দরকে আধুনিকায়ন করা যায়। পৃথিবীতে অনেক বন্দর আমরা দেখেছি যে আপনি মানুষের অস্তিত্ব দেখবেন না, কিন্তু কন্টেনার প্রবাহিত হচ্ছে, সেটাকে ডিজিটাইজ করা হয়ে গেছে, অটোমেশন করা হয়ে গেছে। আপনি ঢাকায় বসে থেকে দেখতে পাবেন আপনার কন্টেনার পোর্টে জাহাজে উঠে যাচ্ছে। এই যে আমরা বেশ কয়েকটি দুবাই ভিত্তিক কোম্পানি, সিঙ্গাপুর ভিত্তিক কোম্পানি, এমনকি ইউরোপিয়ান কোম্পানিদেরকেও চিটাগং বন্দরে আগ্রহ দেখাতে দেখছি। এর একটা বড় কারণ যে আমাদের তো প্রায় $60 বিলিয়ন কিংবা আরও বেশি রপ্তানি বাণিজ্য আছে, আমাদের কিন্তু আমদানি বাণিজ্যও প্রায় সমমানের অথবা কম বেশি। এই কাজটি কিন্তু পৃথিবী গভীরভাবে দেখতে চায় এবং $100 বিলিয়ন একটি ইকোনমিতে, আমদানি রপ্তানিতে অংশগ্রহণ করতে চায়। আপনি ঢাকা চিটাগং হাইওয়ে, এটি হচ্ছে আমাদের জন্য সবচেয়ে জরুরি। পদ্মা সেতু কতটা জরুরি ছিল আমি জানি না, তাতে হয়তো প্রতিবেশীদেরও আগ্রহ ছিল, রাজনৈতিক কারণ ছিল, টুঙ্গিপাড়া কানেক্টেড হয়েছে, আর ব্যাপক চুরিধারি করার সুযোগ তৈরি হয়েছে। কিন্তু আপনার দরকার ঢাকা চিটাগং হাইওয়েকে একেবারে ট্রাফিক মুক্ত করা, কন্টেনারগুলো যেন ঢাকা থেকে দ্রুত গতিতে আপনার পৌঁছে যেতে পারে, এবং তারপরে বন্দর ব্যবহার করে আপনি যেন পৃথিবীর সব বন্দরে পৌঁছে যেতে পারেন। প্রফেসর ইউনূসের সরকার এটি গুরুত্বের সাথে বলছে। আমি মনে করি বড় রাজনৈতিক দলগুলোকে এই ব্যাপারে একমত হতে হবে। তাদের যদি ভিন্ন বা বিকল্প কোনো প্রস্তাব থাকে সেটিও তারা বলতে পারেন, যাতে করে একটি জাতীয় ঐক্যমত্য হয়। আপনি কোনো বিনিয়োগ পাবেন না বন্দর ব্যবহার, এয়ারপোর্ট ব্যবহার ইত্যাদির ক্ষেত্রে জাতীয় ঐক্যমত্য ছাড়া। কাজেই এই ভয় আমাদের কাটাতে হবে। আমাদেরকে বলতে হবে যে ইলেকশন যখনই হোক, যেই ক্ষমতায় আসুক, এই হচ্ছে আমাদের নীতিমালার কন্টিনিউয়েশন আমরা আগামীতে দেখতে পাব। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জনাব আশরাফ কাছার। আওয়ামী লীগের নিষিদ্ধ, তাদের কার্যক্রম নিষিদ্ধ ইত্যাদি নিয়ে গত কদিন ধরে আমাদের রাজনৈতিক অঙ্গন, সামাজিক অঙ্গন, সামাজিক যোগাযোগ অঙ্গন খুব উত্তপ্ত। শেষ পর্যন্ত হলো একটি দৈনিক পত্রিকা একটা চমৎকার হেডলাইন করেছে যে মুজিবের হাতে বিলুপ্ত, ধ্বংস হাসিনার হাতে। কি বলবেন? ঐতিহাসিক প্রেক্ষাপট অনুযায়ী কিন্তু কথাটি ঠিক, কারণ আপনি যদি একদলীয় বাকশাল সরকারের প্রবর্তনের ঘটনাটি দেখেন শেখ মুজিবের আমলে, তখন কিন্তু এই ঘটনাটি ঘটেছে। সব দল বিলুপ্ত করা হয়েছে, আওয়ামী লীগও কিন্তু বিলুপ্ত হয়েছিল, এবং 4টি পত্রিকা রেখে সব বন্ধ করা হয়েছে, জাতীয়করণ করা হয়েছে, রাজনীতিকে আপনার খুবই ছোট একটি জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, এবং দেশের সবাই এক দলে বিশ্বাস করবে। এবং আপনি জানেন যে লক্ষ লক্ষ মানুষ সিগনেচার করেছিলেন বাকশালে জয়েন করার জন্য। আমাদের গণমাধ্যমের অনেক ব্যক্তিবর্গকে আমরা দেখেছিলাম। এবং আজকের যে প্রেক্ষাপটে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো বিচার হওয়ার আগ পর্যন্ত, এটি কিন্তু গভীরভাবে আমাদের দেখতে হবে, কেননা তার কিছু অপপ্রচার আপনার হতেই পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি রাজনীতিকে রাজনীতি দিয়ে ঠেকানো উচিত। এই যে আওয়ামী লীগের অপরাজনীতি, এই যে লুটতরাজের রাজনীতি এবং আপনার মানুষের অধিকার হরণ করার রাজনীতি, এটি গত 9 মাসে কিন্তু আমরা খুব কম এগিয়েছি। কেননা গত 9 মাসে আমরা দেখতে পেয়েছি যে আমাদের কার কী লাভ হলো, নির্বাচন হলে আমরা কোথায় যাব, সংস্কারটি নিজেদের পক্ষ বা পছন্দ মতো হচ্ছে কি না, এই জায়গাটিতে আমরা যতটা সময় দিয়েছি আওয়ামী লীগের রাজনীতিকে কাউন্টার করার জন্য আমরা তার চেয়ে কম সময় দিয়েছি। ধরেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ ছিল একটি ব্যবসা, এবং আপনার এই যে ধর্মনিরপেক্ষতা ছিল দ্বিতীয় ব্যবসা। এই জায়গাগুলো যদি আপনি পরিষ্কার অবস্থান না তৈরি করেন, আমরা কিন্তু মুক্তিযুদ্ধকে নিয়ে গর্ববোধ করতে চাই। বাংলাদেশ যতদিন জীবিত থাকবে মুক্তিযুদ্ধ আমাদের গর্বের বিষয় হয়ে থাকবে। এখন ধর্ম রাষ্ট্রীয়ভাবে আপনার ধর্ম যার যার এবং তার উৎসব সবার, এই যে একটি জায়গায় আমরা এসেছি, এই জায়গাটি তো আওয়ামী লীগের ব্যবসায়িক কর্মকাণ্ড থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। তৃতীয় যেটি যোগ হয়েছে, এই যে ক্ষমতা থেকে তারা পালিয়ে গেছেন অপশাসন করে, এখন কিন্তু তারা প্রোপাগান্ডা করছেন, সোশ্যাল মিডিয়াতে করছেন এবং আপনার সামাজিকভাবে করছেন, দোসররা দেশের ভিতরে করছেন। কালচারাল ফ্রন্ট, যার কথা আমি বারবার বলি, তারা কিন্তু নতুন মুখোশ পরে বাজারে নেমেছেন। আপনাকে কালচারাল ফ্যাসিজমকে মোকাবেলা করতে হবে, আপনাকে অর্থনৈতিক ফ্যাসিজমকে মোকাবেলা করতে হবে এবং রাজনৈতিক ফ্যাসিজমকে। তবে যেটি বলছিলাম যে পুলিশকে যখন আমরা বলি যে আওয়ামী লীগ ঝটিকা মিছিল করে কি করে, তখন কিন্তু তার হাতে একটি আইন থাকতে হবে। এখন নিষিদ্ধ হওয়ার পরে আপনি সেই জায়গাটি মোকাবেলা করতে পারবেন। এবং আরও একটি জিনিস খেয়াল করেছেন আপনি, অনুশোচনা নাই, এবং তারা অপপ্রচার করছে, তারা যথেষ্ট রকমের প্রোপাগান্ডা করছে এই সরকার এবং যারা অভ্যুত্থানকারী এবং যারা মাঠে কথা বলেছেন বা আগামীতে কথা বলবেন, এই জায়গাগুলোকে আপনার ঠেকাতে হবে। কাজেই এটি একটি আওয়ামী লীগের আমি বলবো যে স্বাভাবিক প্রক্রিয়াতেই আওয়ামী লীগ এই জায়গায় নিজেকে ঠেলে দিয়েছে এবং রাজনীতির মাঠ থেকে দলটি আপাতত বিচ্যুত হয়ে গেছে, অপ্রাসঙ্গিক হয়ে গেছে। আমি বরং বলবো যে আওয়ামী লীগ নিয়ে আমরা যত আলোচনা করি সেটি আস্তে আস্তে কমিয়ে ফেলতে হবে। দেখুন, মুসলিম লীগ নিয়ে তো আপনি কথা বলেন না, একসময় খুবই গুরুত্বপূর্ণ দল ছিল। কাজে আওয়ামী লীগ আস্তে আস্তে কমিয়ে বাজারে যে নতুন রাজনৈতিক শক্তিগুলো আছে বা আগামীতে যারা আসবে তাদেরকে স্পেস দিতে হবে, তাদের কথা শুনতে হবে, তাদের নেতৃত্বকে বুঝতে হবে। এর একটা সংকট তৈরি হয়েছে। আপনি যে প্রসঙ্গে বললেন যে নতুন কিছু বলতে হবে, আওয়ামী লীগকে বাদ দিয়ে বেশি আলোচনা করার দরকার নেই, ঠিক আছে, কিন্তু আমরা লক্ষ্য করছি বা অভিযোগ উঠেছে রীতিমতো যে পুরনো রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের বিপরীতে তারা নিজস্ব কোনো নেগেটিভ তৈরি করতে পারছে না বা করছে না। কি বলবেন আপনি? আমি একেবারেই একমত। তারা 5ই অগাস্টকে একটা ইভেন্ট হিসাবে নিয়েছে, যা ঘটে গেছে ঘটে গেছে, এখন আমরা যার যার মতো বসে যাব, এটি বাংলাদেশ প্রত্যাশা করেনি। আপনি যদি বড় দল বিএনপিকে দেখেন বা জাতীয় নাগরিক পার্টিকে দেখেন, তাদের কাছে আমি প্রত্যাশা করেছিলাম বয়ানটি তৈরি হবে, ন্যারেটিভটি তৈরি হবে, রাজনীতির প্রকৃষ্ট বয়ান তারা দাঁড় করাবেন। দেখুন, বিএনপির জন্য সুবর্ণ সুযোগ আপনার রাজনীতিকে নতুনভাবে উপস্থাপন করার, এবং তখনই আপনি আওয়ামী লীগকে সমাজ থেকে চিরতরে সরিয়ে দিতে পারবেন। দেখুন, এই কালো মুখগুলো,
এই যে পলাতকরা, যারা খুন করেছে, যারা গণহত্যা করেছে, যারা অর্থ লুট করেছে, এরা কোনোভাবেই রাজনৈতিক শক্তি না। তারা নিজেরাই প্রমাণ করেছেন তারা অপরাজনীতির অংশ। কাজেই তাকে নিয়ে সময় নষ্ট না করে আপনি এইবার ভালো রাজনীতির গল্পটা বলেন, আপনি মানুষের কল্যাণের কথা বলেন, আপনি কর্মসংস্থানের কথা বলেন, আপনি সামাজিক সুবিচারের কথা বলেন, ন্যায় বিচারের কথা বলেন। এগুলো না বলে আপনি যদি এখন কিছু বায়বীয় সংস্কার নিয়ে তর্কযুদ্ধ করেন এবং কিছু নির্বাচনের জন্য চাপ দেন, তখন আপনাকে মনে হবে আপনি আর বড় হতে পারছেন না। আপনি ওই গণ্ডির মধ্যে আটকে গেছেন, যেই গণ্ডির ভেতর দিয়ে আমরা নতুন রাজনীতির মানে দিশাটা পাচ্ছি না। বরং গণ্ডিটাকে আরও বড় করা হোক। ধরে নেন আগামী 10 বছর 15 বছরের মধ্যে আওয়ামী লীগ আমাদের রাজনৈতিক মানচিত্র থেকে সরে গেছে। কাজেই মানচিত্রটি ভরতে হবে তো আপনাকে বয়ান দিয়ে। আওয়ামী লীগ দীর্ঘদিন 1971 সালের বয়ান, ধর্মনিরপেক্ষতার বয়ান ইত্যাদি বলে আমাদের মাঠ দখল করে রেখেছে, এমনকি অপশাসনকে জাস্টিফাই করেছিল। কাজেই আপনি 71 তো কারো ব্যক্তিগত বা দলীয় সম্পত্তি না, 71 তো বাংলাদেশের সম্পত্তি। ধর্মনিরপেক্ষতা অথবা সব ধর্মের প্রতি সম্মান প্রদর্শন, সেটি বাংলাদেশের চরিত্র। রাজনৈতিক দলগুলো কেন তাদের ক্ষুদ্র স্বার্থের বাইরে গিয়ে এইগুলোকে মাঠে না আনছে? আপনি যদি নারীদের ব্যাপারে বলেন, দেখুন 2025 সালে আপনি নারীর উপরে হেনস্থা করে সেটা যেই শক্তি হোক, যেই রাজনৈতিক দল হোক, তাকে আপনি কোনোভাবে প্রশ্রয় দিতে পারবেন না। বরঞ্চ প্রবলভাবে এটাকে প্রতিবাদ করতে হবে। আমরা কিন্তু দেখলাম না, আমরা কিন্তু বড় রাজনৈতিক দলগুলোকে প্রবলভাবে প্রতিবাদ করতে দেখলাম না। আগামীকাল ঢাকায় একটি নারীদের সম্মেলন হবে, সেখানে কিন্তু আমরা বড় দলকে দেখতে পেলাম না বলতে যে আমরাও জড়ো হব। আপনাকে মনে রাখতে হবে 50% ভোটার নারী, এবং এই 50% নারী ভোটার এখন বেশ ভীত। তারা মনে করছে যে হাসিনার মতো একজন শক্তি পালিয়ে গেছে, এখন আরও ভয়ঙ্কর রাজনীতির চক্রে পড়েছে বাংলাদেশ। আসলে বয়ান রাজনৈতিক দলগুলো দেয়, কিন্তু সেটিকে প্রতিষ্ঠা করে সাংস্কৃতিক অঙ্গনে এবং মিডিয়া। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা লক্ষ্য করছি এই দুই অঙ্গনে এখনও কিন্তু তারাই বহাল তবিয়তে বসে রয়েছে। এর বিকল্প এখন যে রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু দাঁড় করাতে পারছে না, এবং সম্ভবত তাদের ভিতরে সেই তৎপরতাও নেই। কি বলবেন? দেখুন, আমি অত্যন্ত দুঃখের সাথে আপনাকে বলি, বিএনপি বা জাতীয় নাগরিক পার্টি, আমি তো জামাতের কথা নাই বললাম, জামাতটা আলাদা ওনাদের নীতি আদর্শ, ওনারা জনগণের শক্তির চেয়ে শাসকদের কাছে থাকতে চায়, প্রশাসনের সহযোগিতায় গ্রো করতে চায়, সেটি তাদের একটা ভিন্ন রাজনীতি। এবং তাদের ঐতিহাসিক ভুলের খেসারতে তারা কখনো কিন্তু বড় হতে পারে না। এবং 71-এ একবার করেছে, আমার ধারণা 24-এ বা 25-এও আরেকবার করতে যাচ্ছে। 25-এর ভুলের খেসারত আমি সেদিন শাহবাগে যে স্লোগান হতে দেখেছি, ধৃষ্টতা, এটি বাংলাদেশে কখনো হতে পারবে না, এবং মানুষ তাদেরকে ভয় পায়, এবং তাদের গ্রোথ ওইভাবে হবে না বলে আমার ধারণা। এইবার আপনাকে নাগরিক পার্টি, অথবা আপনি নাগরিক পার্টির কথা একবার ভাবেন, আপনি জুলাই আগস্টে যেই মেয়েদেরকে রাস্তায় দেখেছেন, নারীদেরকে দেখেছেন, তাদেরকে সৃজনশীল হতে দেখেছেন, তারা কর্পূরের মতো উড়ে গেল। আজকে আমরা তাদের নারী নেত্রীদেরকে তাদের কেন্দ্রীয় পর্ষদে দেখতে পাই না, তাদের জনসভাগুলোতে দেখতে পাই না, তাদের এখন কমিটিতে রয়েছে কিন্তু জনসভায় কম। তারা কোন কারণে আলোচিত হচ্ছে? অপরাজনীতির কারণে, 100টা গাড়ি নিয়ে এলাকায় যাওয়ার কারণে, চাঁদাবাজির কারণে, এমন অফিস নিয়েছে এমন ডেভেলপারের কাছ থেকে, সেই অস্বচ্ছতার কারণে। এটি কি নাগরিক পার্টির পরিচয় হতে পারে? নাগরিক পার্টি আমাদেরকে মাথা খুলে দিয়েছিল, চোখ খুলে দিয়েছিল, চিন্তা করতে সাহায্য করেছিল যে কেন গণপরিষদ দরকার, কেন সংবিধানের সংস্কার দরকার, কারণ এর ভিতরে ফ্যাসিজম রয়েছে। এই জায়গায় নাগরিক পার্টিকে আরও স্ট্রং হতে হবে। বিএনপি বরাবরই কালচারাল অঙ্গন থেকে দূরে, অথবা তারা কালচার বলতে সমাজে যেটি দেখায় সেটি কালচার না, বরঞ্চ কখনো কখনো অপসংস্কৃতি। না, আরেকটা রয়েছে, সেটা হলো আওয়ামী কালচারেরই ধারাবাহিকতা। সেটি দেখুন, আমি মনে করি বাংলাদেশের সংস্কৃতি আমাদেরকে নতুন করে উপলব্ধি করতে হবে। কিছু ব্যক্তিবর্গের চেহারা আপনি মনে করেন, তাদের কর্মকাণ্ড মনে করেন, নাটক সিনেমাও মনে করেন, আমরা ওইগুলো থেকে মুক্ত হয়ে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে যে সংস্কৃতি, আজকে যদি আপনি ভাটি অঞ্চলের গান দেখেন, কবিতা দেখেন, আপনি যদি নাচ দেখেন, আপনি যদি আবৃত্তি দেখেন, এই জায়গাটাতে বাংলাদেশকে শক্ত হাতে দাঁড়াতে হবে। আপনি একদম ঠিক বলেছেন, গত 9 মাসে কিন্তু সাংস্কৃতিক অঙ্গন থেকে আমরা বয়ানটি বেরোতে দেখলাম না, মিডিয়া থেকে তো আরও দেখলাম না। মিডিয়াতে বরং কিছু কিছু লোক বিপ্লবের পেছনে বা গণ অভ্যুত্থানের পেছনে ছুরি মেরে নিজের আসনটি গণ অভ্যুত্থানও বলে না, পট পরিবর্তন বলে। আমরা কিন্তু শব্দচয়ন থেকে বুঝতে পারি আপনি ইতিহাসের কোন সাইডে, এবং তারা তাদের কেউ কেউ আসন এনশিওর করেছে
সম্পাদক হয়েছে পলাতক সম্পাদকের জায়গায়, কিন্তু শব্দচয়ন দিয়ে বোঝা যায় তারা গণ অভ্যুত্থানের পক্ষের মানুষ কি না। আপনি যদি নাটক দেখেন, সিনেমা দেখেন, আপনাকে আরও ভুরি ভুরি উদাহরণ তৈরি করতে হবে এবং এই অঙ্গনের মানুষকে বলতে হবে তারা যারা গণভবনে গিয়ে চা চক্রে হাজির হয়েছিলেন, বিশেষ করে ভুয়া নির্বাচনগুলোর পরদিন কিংবা তার পরদিন, এটি একটি অপরাধ ছিল। যারা খালেদা জিয়ার বাড়ি ভাঙার সময় মানে সাংস্কৃতিক জোটের ব্যানারে সেখানে গিয়ে হাজির হয়েছিলেন কিংবা তার কার্যালয়ের সামনে, মনে রাখতে হবে সংস্কৃতি সেবীদের কাজ দলীয় কর্মী হওয়া না। এবং যারা গণভবনে পা ছুঁয়ে সালাম করেছিলেন বিভিন্ন প্রাপ্তির আশায়, তাদেরকে ওই অবস্থানের জন্য অনুশোচনা করতে হবে, ক্ষমা চাইতে হবে এবং তাদেরকে বাংলাদেশের নতুন সংস্কৃতির সুরটি ধরতে হবে। গণমাধ্যমের ক্ষেত্রে আপনাকে আমি একটা কথা বলি, তাদের কোনো পক্ষপাতের দরকার নেই তো। এই সরকারের সবাই, বিশেষ করে প্রেস উইং তো বারবার বলছে যে আপনি সাংবাদিকতাটি করুন, আপনি অপসাংবাদিকতার নিশানাটি ছুঁড়ে ফেলে দিন। এই গণমাধ্যমকে প্রমাণ করতে হবে যে তারা গণতন্ত্রের পক্ষের শক্তি। দেখুন, আমরা বাকস্বাধীনতার কথা বলি এবং বাকস্বাধীনতা ছাড়া গণতন্ত্র হবে না, এটি আমরা জানি, কিন্তু বাকস্বাধীনতার অপব্যবহার সম্পর্কে সচেতন থাকতে হবে এবং তার কৌশলী ব্যবহার সম্পর্কেও আমাদেরকে সচেতন থাকতে হবে। কাজে আপনি একদম পরিষ্কার বলেছেন, রাজনীতির পরে বয়ানটি কিন্তু এই দুটি অঙ্গন থেকে বেরোতে হবে। সেই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি ভীষণ অ্যাডহক, খুবই তড়িৎ গতিতে কিছু স্পোরাডিক চেষ্টা, কিন্তু এটি যে একটি লং টার্মের ন্যারেটিভ, আগামী 50 বছরের বাংলাদেশের সূতিকাগার এবং রূপকথার গল্প, সেইভাবে কিন্তু আমরা এফোর্টটি দেখতে পাচ্ছি না। প্রিয় দর্শক, আমরা আবারও একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জনাব আশরাফ কায়সার। আপনি নিশ্চয়ই দেখেছেন যে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করার পর ভারত একটি প্রতিক্রিয়া দিয়েছে এবং সে প্রতিক্রিয়া হলো তার উদ্বেগ প্রকাশ করেছে। মূলত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সওয়াল মিস্ত্রি, উনি মঙ্গলবার যে কথাগুলো বলেছেন এবং সেটি কিছুটা হাস্যকরও বটে, কারণ গত 15 বছর যা তা বলছেন তার বিপরীত বলছেন। ওনারা বলছেন যে আমরা চাই বাংলাদেশে দ্রুত, সুষ্ঠু, অবাধ ও সবার অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হোক। তার এই উদ্বেগ প্রকাশ, তার এই নির্বাচন, কি বলবেন আপনি? দেখুন, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের নির্বাচন, এগুলোর সব কিছুর সার্বভৌম ক্ষমতা বাংলাদেশের জনগণের। ভারতের কিংবা ভারতের মুখপাত্রের কোনো অধিকার নেই আমাদের রাজনীতি এবং নির্বাচন নিয়ে কথা। আমার মনে হয় নৈতিকভাবেও তারা এটা বলতেই পারে না। আর একটা জিনিস আপনার মনে আছে কি না, 14 সাল, 18 সাল, 24 সালে যখন পচা নির্বাচনগুলো হচ্ছিল, তখন ভারতের কি বক্তব্য ছিল? তারা বলেছিল এগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং আমাদের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নাই। সেই ভারত 1 বছরের মধ্যে তার সুর পাল্টে ফেলে এখন তাদের প্রত্যাশা কিংবা আশা, তারা বলছেন আমরা কি ভারতের নির্বাচন নিয়ে কথা বলি, আমরা কি ভারতের সংখ্যালঘুদের উপরে যে নির্যাতন হয় সেটি নিয়ে কথা বলি, আমরা কিন্তু কূটনীতিক শিষ্টাচার মেনে বলি। তবে আমার এখন ধারণা বাংলাদেশের বিশেষ করে মুসলিম সংখ্যালঘুদের উপরে ভারতের যে সিস্টেমেটিক নির্যাতন এবং তাদেরকে আপনার জাতিসত্তা থেকে সরিয়ে দেওয়ার যে কৌশল, সেই ব্যাপারে বাংলাদেশকে কথা বলতে হবে। আর নির্বাচন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা কার্যক্রম নিষিদ্ধ করা বা নিবন্ধন বাতিল করা, এগুলো সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বরং আমি ভারতের কাছ থেকে যেটি আশা করি সেটি হচ্ছে যে এই নিবন্ধন বাতিল বা কার্যক্রম বাতিলের একটি বড় অংশীদার ভারত। কেননা আমাদের সমস্ত খুনিরা, পলাতকরা, লুটেরারা ভারতে আশ্রয় নিয়েছে, ইনক্লুডিং শেখ হাসিনা।
কাজে আপনি যদি সত্যিকারে গণতন্ত্রে বিশ্বাস করেন, কূটনীতিতে বিশ্বাস করেন, তাদেরকে বাংলাদেশের হাতে সোপর্দ করে দিতে হবে। এই দেশটির অধিকার রয়েছে আইনানুগভাবে যে তার অপরাধীদের বিচার করার। তখন ভারত বুঝতে পারবে যে তার দায়িত্বটি সে পালন করলো কিনা। এটি অত্যন্ত অদায়িত্বশীল মন্তব্য এবং এটি অনধিকার চর্চা, রাজনীতির ক্ষেত্রেও, কূটনীতির ক্ষেত্রেও, নৈতিকভাবেও। গণহত্যাকারীদের আশ্রয় প্রশ্রয় যারা দিচ্ছে তারা কি করে এই কথা বলার অদ্যুত্ব দেখায়? এই নৈতিক অবস্থান তাদের নেই। এবং আপনি জানেন যে বাংলাদেশের সাথে কার্যত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে ভারত। আপনি জানেন যে কাশ্মীরে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, এখানে পুশ-ইন করেছে ভারত অন্তত 5টি জায়গা থেকে। এবং আপনি সমস্ত ধরনের আন্তর্জাতিক রীতিনীতি লঙ্ঘন করেছেন, মানবাধিকার লঙ্ঘন করেছেন এবং শিষ্টাচার বহির্ভূত কাজ করছেন। এবং আপনি যখন বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রীকে আশ্রয় দেন, তখন আপনি একটি পজিশন নিয়ে নেন। সেই পজিশনটি কিন্তু গণ অভ্যুত্থানের বিপরীতে। এবং গণ অভ্যুত্থানকারী শক্তিকে যখন আপনি ইসলামী জঙ্গি বলেন, ধর্মীয় উগ্রবাদীরা বলেন, তখন কিন্তু আপনি আমাদের যে বিপ্লব অথবা গণ অভ্যুত্থান তার ব্যাপারে আপনি নেতিবাচক প্রোপাগান্ডা বিশ্বব্যাপী ছড়িয়েছেন। আপনি ভারতের মিডিয়া দেখেন, ভারতের এমনকি কংগ্রেস পার্টি সহ তার রাজনৈতিক দলের বক্তব্য দেখেন, অত্যন্ত আপত্তিকর। এবং আমরা মনে করি যে বাংলাদেশ শেষ পর্যন্ত এবং প্রথমবারের মতো একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে চাচ্ছে। ভারতের উচিত হবে তাদের নীতি বদলানো, আমাদেরকে সম্মান করা এবং আমাদের ব্যাপারে আপনার প্রোপাগান্ডা বন্ধ করা। এটি বাংলাদেশের প্রত্যাশা হবে ভারতের কাছে। নির্বাচন পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, এই কথা বলেছেন প্রেস সচিব, প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। এবং একটা বিষয় কিন্তু আমরা যোগ করতে পারি, সেটি হলো আওয়ামী লীগ বিষয়টা কিন্তু আমাদের নিরাপত্তার সঙ্গে জড়িত। আওয়ামী লীগ থাকা মানে আমাদের নিরাপত্তার একটা ঝুঁকির মুখে পড়া। এই জিনিসটা অনেকে সামনে আনতে চাচ্ছে না, শুধু রাজনৈতিক বিষয়টা আলোচনা করতে চাচ্ছে। এদের নিরাপত্তার তো একটা ব্যাপার আমাদের দেশের জন্য। দেখুন, আওয়ামী লীগকে আমরা যতভাবে বিশ্লেষণ করি, তাতে করে আওয়ামী লীগকে পুরোপুরি বিশ্লেষণ করা হয় না। এবং আপনি শুধু একটি দলকে কার্যক্রম নিষিদ্ধ করেছেন তা না, আপনি মনে রাখবেন যে লক্ষ লক্ষ অস্ত্রধারীকেও আপনি এই সমঝে চলতে হচ্ছে। আপনি দেখেছেন কি করে তারা তাদের মিলিশিয়া বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগরা রাস্তায় নেমেছিল অস্ত্র নিয়ে, লাঠিসোঁটা নিয়ে এবং আমাদের মানুষজনকে হত্যা করেছে। এরকম একটি শক্তি জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। আমি কিন্তু মনে করি এই মুহূর্তে বাংলাদেশের নিরাপত্তার প্রথম হুমকি হচ্ছে আওয়ামী লীগ। এবং তারা দেশের ভেতরে এবং দেশের বাইরে থেকে বাংলাদেশের নিরাপত্তাকে বিঘ্নিত করছে। দেখুন, তারা চাচ্ছে অস্থিতিশীল করে সুবিধা নিতে এবং ভারত তার সহযোগী। ভারত যখন আপনাকে নির্বাচনের কথা বলে, সেখানে ভারতের মতলবটা কি? ভারতের মতলবটা হচ্ছে আমাদের যে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দল, তার জোট, তার মধ্যে ফাটল ধরানো। সেই ফাটল দিয়ে যেন আওয়ামী লীগ কোনো একভাবে সমাজে আবার পুনর্বাসিত হতে পারে, রাজনীতিতে। সব বিবৃতি তারা কিন্তু অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা উল্লেখ করে। এই কথাগুলো তারা গত 15 বছরে কখন বলেছিল? একবারও নয়। উল্টো কি করেছে? জেনারেল এরশাদকে সিএমএইচে পাঠিয়েছে, জিএম কাদেরকে ডেকে নিয়ে গেছে, ফিরে এসে জিএম কাদের বাকরুদ্ধ হয়ে গেছেন। এগুলো কিসের অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতির অংশ? ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলিয়েছে, এখানে গোয়েন্দাগিরি করেছে, অনির্বাচিত সরকারকে নির্বাচিত বলে ঘোষণা দিয়েছে এবং আমাদের ভূখণ্ড ব্যবহার করে তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটিয়েছে। এই প্রত্যেকটি অপরাধের আলাদা করে অভিযোগ এবং বিচার হতে হবে। দেখুন, আমি বলতে পারলে খুব ভালো হতো যে আমরা আইনানুগ বা বিচারিক পদ্ধতিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলাম। আমি ব্যক্তিগতভাবে মনে করি ওইটা দীর্ঘস্থায়ী, কিন্তু এখন প্রশাসনিক প্রজ্ঞাপন দিয়ে না করলে আপনাকে হয়তো সমসাময়িক যে সিচুয়েশন সেটা আপনি ম্যানেজ করতে পারবেন না। কারণ আমরা গত 9 মাসে আওয়ামী লীগারদের যে মানে আস্ফালন দেখতে পাচ্ছি, তাদের টাকার গরম রয়েছে, অস্ত্রের ঝনঝনানি রয়েছে। ভারতকে বুঝতে হবে বাংলাদেশের সরকার তার পরিস্থিতি বুঝে ব্যবস্থা নিচ্ছে। আমরা ধরে নিতে পারি আইনগতভাবেই কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। দলটিকে নিষিদ্ধ করা হয়নি, তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু এখানে কয়েকটা ইতিবাচক দিক হবে। সম্ভবত নিবন্ধন বাতিল হয়ে যাবে, কারণ সামনে নির্বাচনে আমাদের অংশ নিতে পারছে না। আরেকটি বিষয় যেটা আপনি বলছিলেন, তাদের সোশ্যাল মিডিয়াতে যে অপতৎপরতা, উস্কানিমূলক কথাবার্তা, সেটি বন্ধ হবে, কারণ সরকার সেই বিষয়ে পদক্ষেপ নিচ্ছে। কারণ এখন আওয়ামী লীগের পক্ষে আর কেউ বয়ান হাজির করতে পারবে না। দেখুন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ নাগরিকদেরকে যে পরিমাণ আতঙ্ক বা আশঙ্কা তৈরি করা হয়, এটি একটি অপরাধ।
আপনি প্রোপাগান্ডা করতে পারবেন না। এবং এই সরকার নিয়ে প্রোপাগান্ডা, ছাত্রদের জীবনযাপন নিয়ে প্রোপাগান্ডা, বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে প্রোপাগান্ডা। আমার মনে হয় যে আওয়ামী লীগের উপলব্ধি হবে ফাইনালি যে তাদের ডেজ আর নাম্বারড, তারা মেনে নিতে হবে। ইতিহাসে আপনি যখন ভুল করেন, আপনি কোথা থেকে কোথায় পড়তে পারেন, এই উপলব্ধিটি আওয়ামী লীগারদের খোলা মনে মেনে নিতে হবে। গেম ইজ ওভার। ইটস ওভার। আওয়ামী লীগ ইজ পাস্ট, শেখ হাসিনা ইজ আওয়ার পাস্ট। এটি আমাদের মেনে নিতে হবে। তার ভক্ত থাকতে পারেন, অনুরাগী থাকতে পারেন। ইতিহাসের ভুলে একটি দলকে কিন্তু আপনি আস্থা করে দেখতে পাবেন, বিলীন হয়ে যেতে দেখবেন, ইররেলেভেন্ট হতে দেখবেন। 2024-এ আওয়ামী লীগের সেই পরিস্থিতি হয়েছে। কাজেই আমরা বলবো যে এই সরকার যে আচরণ করছে, যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, সেটি আমার মনে হয় দেশের অভ্যন্তরীণ রাজনীতির জন্য, অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তাদের অপতৎপরতা থামবে বলে আমরা এখন আশা করছি। কিন্তু আওয়ামী লীগ নয়, তার সঙ্গে তো আরো দল ছিল, যেটা আওয়ামী লীগ জাপার সাথে 14 দলীয় জোট। সেই দলগুলোর কি হবে? ইতিমধ্যেই গণ অধিকার পরিষদ কিন্তু দাবি জানিয়েছে তাদের নিবন্ধন বাতিল করতে হবে, কারণ এই দাবি আসতেই পারে। কারণ তারা এই যে 14 দল, তারা বাংলাদেশের নাগরিকদের উপর যে গণহত্যার চালিয়েছিল সেটাকে পূর্ণ সমর্থন দিয়েছে। এবং আপনি নিশ্চয়ই জানেন এই 14 দল বৈঠক করে কিন্তু এটাকে অনুমোদন করেছে এবং উৎসাহিত করেছে কেউ কেউ। আমি সেদিন হতবাক হয়ে গেছিলাম যখন 14 দলের মিটিং থেকে বেরিয়ে তারা বললেন যে তারা গণহত্যার ব্যাপারে একমত হয়েছেন এবং তারা শুট অ্যাট সাইট। তারা বলছিলেন যে এই সন্ত্রাসী জঙ্গিদেরকে যেন সম্পূর্ণ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে, আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে আপনার নিরস্ত্র করা হয় এখন, অথবা তাদেরকে বিদায় করা হয় রাজপথ থেকে। এই 14 দলের অপরাধ আওয়ামী লীগের অপরাধের থেকে কোনো অংশে কম না। এবং জাতীয় পার্টি, আপনার জিএম কাদেরের অবস্থান, আপনি জিএম কাদেরকে গত 9 মাসে খেয়াল করে দেখেন কী ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, ধৃষ্টতা। যারা কোনো না কোনোভাবে অপশাসনটির অংশ হয়েছিল তাদের প্রত্যেককে আপনার আইনানুগ পথে নিয়ে আসা দরকার। কেননা আমাদের জীবনে রাজনীতি খুব গুরুত্বপূর্ণ। আমরা পরিশীলিত রাজনীতি দেখতে চাই এবং জাতীয় পার্টি, জাসদের ইনু, ওয়ার্কার্স পার্টি এবং 14 দলের অন্য সঙ্গীরা, তারা প্রত্যেকেই অপরাজনীতির অংশ। দেখুন, তাদের অতীত ভেবে আপনাকে নরম হলে হবে না। তারা কে কবে ছাত্রনেতা ছিলেন এটি ভাবলে হবে না। আপনাকে মনে রাখতে হবে ওই সরকারের মন্ত্রী হয়ে, ওই সরকারের নেতা হয়ে, কোনো কোনো স্কুল কমিটির প্রধান হয়ে তারা কত অর্থ আত্মসাৎ করেছেন। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। এই দুটি দল 2জন মহিলা এমপি মনোনীত করতে পারতেন। তারা কাদেরকে করেছেন? নিজেদের স্ত্রীকে। কাজেই তাদের যে কর্মীরা রয়েছেন তারা যেন একবার ভেবে দেখেন কতটা স্বার্থপর হতে পারেন এই ধরনের বামপন্থী ব্যাকগ্রাউন্ড থেকে আসা রাজনৈতিক দল। এদেরকে আমি গণ অধিকার পরিষদের সাথে একমত, এদেরকে আইনের আওতায় আনতে হবে, এদেরকে কার্যক্রম বাতিল করতে হবে। আমি মাহফুজের একটা স্ট্যাটাসের কথা বলি। দেখুন, আমরা ফ্যাসিবাদী শাসনের কথা বলেছি, আমরা 71-এর পরাজিত শক্তির কথা বলেছি, কিন্তু এই যে আওয়ামী লীগের গায়ে লেগে থাকা বামপন্থী অথবা সোকল বামপন্থীদের ব্যাপারেও আমাদের সতর্ক থাকতে হবে। আমরা যে কালচারাল ফ্যাসিজমের কথা বললাম, সেখানে কিন্তু বুঝে কিংবা না বুঝে অনেক তরুণ তরুণী কিন্তু এই আদর্শে উজ্জীবিত। কিন্তু তাদের নেতাদের এখন পরিণতি দেখে তাদের উপলব্ধি হতে হবে তারা কোন রাজনীতি বেছে নেবেন। আশরাফ কায়সার, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম কিন্তু সঠিকই ধরেছেন যে বামপন্থাদের অবস্থাটা কীভাবে তারা সুযোগ সুবিধাটা নেয়। শুধু এখন নয়, এবং আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই সুবিধাপন্থী বামপন্থীদের মধ্যে এরা সবসময় গাছের, যেটা আমরা বলে থাকি, গাছের আগেরটাও খায়, তলারটাও খায়। আপনি জানেন যে আমাদের যদি 54 বছরের ইতিহাস আমরা দেখি, কেন বামপন্থী দলগুলো বিকশিত হতে পারে নাই? কারণ না তারা কখনো ছাতা মেলেছেন, কখনো ছায়াতলে আশ্রয় নিয়েছেন, কখনো আগ বাড়িয়ে একদলীয় শাসনের পক্ষে দাঁড়িয়েছেন। কাজেই এই দলগুলোর যত সম্ভাবনা ছিল, আমি কিন্তু মনে করি সামাজিক সুবিচারের ক্ষেত্রে অথবা সাম্যের ক্ষেত্রে তরুণদের এগিয়ে থাকতে হবে, কিন্তু তার রাজনৈতিক প্ল্যাটফর্ম কোনটি সেটি তাকে ভালো করে বেছে নিতে হবে। এবং এই দলগুলো অতীতের অনেক অপশাসনের সঙ্গী তারা সাপোর্ট দিয়েছেন, যদিও গত 16 বছরে আমরা তাদেরকে নির্বাচনে কাউকে নির্বাচনে অংশ নিতে দেখিনি। কাজেই এখন আমাদের শত্রু মিত্র গণতন্ত্রের এটি কিন্তু প্রকাশ্য এবং পরিষ্কার। এই জায়গাটিতে দাঁড়িয়ে নতুন বাংলাদেশের ভিত্তিভূমি রচিত হতে হবে, যেখানে আমরা 71-এর পরাজিত শক্তির ব্যাপারে সচেতন হব এবং যেখানে আমরা এই যে সুবিধাবাদী বাম তাদের ব্যাপারে সচেতন হব। ফ্যাসিবাদী গোষ্ঠী তো বটেই, এবং আগামীর রাজনীতিতে কোন দল দিক নির্দেশনা দিবে সেটিও আমাদের কাছে পরিষ্কার হতে হবে। জনাব আশরাফ কায়সার,
আপনি আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।